আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকিবুর রহমান রাসেল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মান্দারি সদর, লক্ষ্মীপুর। আজ আমরা জানার চেষ্টা করব ডেঙ্গু জ্বর সম্বন্ধে। আমরা জানি আমাদের ঋতু এখন বর্ষাকাল, আর এই বর্ষা মৌসুমেই ডেঙ্গু জ্বর সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা যায় আমাদের এই অঞ্চলে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত আগস্ট মাসে বাংলাদেশে ৬,৯৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩০ জন। গত বছর অর্থাৎ ২০২৩ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ওই বছর বাংলাদেশে ৩,২১,১৭৯ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন এবং এর মধ্যে ১,৭০৫ জন মানুষ মৃত্যুবরণ করেন। আমাদের ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে গত বছর আমরা প্রায় ৫০০-র মতো ডেঙ্গু রোগী শনাক্ত করেছিলাম। আমার এলাকা অর্থাৎ হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা, হাসানপুর এবং বহরমপুর, এই ৩টি গ্রাম মিলিয়ে প্রায় ১০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, যার মধ্যে আমি নিজেও গত বছরের অক্টোবরে ১৭ তারিখ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম এবং ডেঙ্গুর অসুখের তীব্রতার কারণে ঢাকার স্কয়ার হসপিটালে আমাকে ভর্তি হওয়া লাগছে এবং প্রায় ১ সপ্তাহ যাবৎ হসপিটালে অবস্থান করা লেগেছে। আমি নিজে বুঝতে পেরেছি ডেঙ্গু রোগ কতটা ভয়ানক। এর আগেও ২০২১ সালে আমি করোনাতে আক্রান্ত হয়েছিলাম। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে করোনাতে আক্রান্ত হয়ে কষ্টের পরিমাণ কোনো কিছুই ছিল না। করোনাতে আক্রান্ত হয়ে শুধুমাত্র শ্বাসকষ্ট আর কাশি ছিল। আর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমি বুঝতে পেরেছি অসুস্থতা মানুষকে কতটা দুর্বল করে দিতে পারে, মানুষকে কতটা দুর্বল এবং কতটা অসুস্থ করে দিতে পারে, কতটা অসহায় করে দিতে পারে। আমি নিজেও অনেকটা মৃত্যুর কাছাকাছি মুহূর্ত থেকে ফিরে এসেছি। আমার নিজেরও উপলব্ধি হয়েছে ডেঙ্গুতে আমি হয়তোবা মারাই যাব। তো প্রিয় সুধী, আসুন জানার চেষ্টা করি ডেঙ্গু রোগ সম্বন্ধে, যতটুকু আমাদের না জানলেও নয়। আমরা প্রথমে আলাপ করি যে ডেঙ্গু কি। আমরা এর মধ্যে জেনেছি ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু ভাইরাস দ্বারা এটি হয়ে থাকে। এর প্রধান বাহক হচ্ছে এডিস এজিপ্টি নামক এক ধরনের মশা, যেটি স্বচ্ছ পানিতে ডিম পেড়ে থাকে এবং এটি আলোতে থাকতে পছন্দ করে, সেটি দিনের আলো অথবা রাতে লাইটের আলো। এটি অন্ধকার পছন্দ করে না। এটি দিনের অগ্রভাগে এবং দিনের শেষ ভাগে মানুষকে কামড়িয়ে থাকে। এই মশা মানুষকে কামড়ানোর ৫ থেকে ৭ দিনের মাথায় মানুষের মধ্যে এর লক্ষণ প্রকাশ পেতে পারে। আসুন আমরা জেনে নিই ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি। ডেঙ্গু রোগে সাধারণত মাঝারি থেকে তীব্র জ্বর হতে পারে, প্রচণ্ড থেকে তীব্র মাথা ব্যথা হতে পারে, রেট্রো অরবিটাল রিজনে মাথা ব্যথা অর্থাৎ চোখের পেছনে তীব্র মাথা ব্যথা হতে পারে, প্রচণ্ড শরীর ব্যথা হতে পারে। এমন অনুভূতি হবে, আপনাকে মনে হবে যে কয়েকজন মানুষ মিলে প্রচণ্ডভাবে আপনাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আপনাকে কোনো মনে হয় লোহার দণ্ড দ্বারা আঘাত করে আপনার শরীরের সকল হাড়গোড় ভেঙে দিয়েছে। এজন্য এই জ্বরকে বলা হয় ব্রেকবোন ফিভার, অর্থাৎ হাড় ভাঙা জ্বর, অর্থাৎ শরীরের হাড়গুলা ভেঙে গেলে যেরকম ব্যথা হয়, এই জ্বরে এইরকম তীব্র ব্যথা পড়ে। এছাড়া এই জ্বরে হতে পারে ভমিটিং মানে বমি, খাবার অরুচি, ডায়রিয়া, অ্যালার্জিক বা স্কিন র্যাশ। এছাড়াও এই রোগের জ্বর কমার কয়েকদিন পরেই দেখা দিতে পারে দাঁতের মাড়ি থেকে রক্ত যাওয়া, নাক থেকে রক্ত যাওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া অথবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া সহ বিভিন্ন শারীরিক উপসর্গ। ডেঙ্গু আমরা
ডেঙ্গু জ্বর হয়েছে আমরা নিশ্চিত কীভাবে হবে? সাধারণত খুব দুটি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের ডেঙ্গু জ্বর হয়েছে। একটি পরীক্ষা হচ্ছে সিবিসি, আরেকটি হচ্ছে NS1। এই দুটি টেস্টের দ্বারা NS1 সাধারণত প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত, অর্থাৎ জ্বর থাকাকালীন সময়ে 1 থেকে 4 দিনের মাথায় টেস্ট করলে, ল্যাবরেটরিতে টেস্ট করলে নিশ্চিত হওয়া যায় যে NS1 পজিটিভ পাওয়া গেছে। আর সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট করলে ডেঙ্গু রোগীতে WBCর পরিমাণ কমে যাবে, প্লাটিলেটের পরিমাণ কমে যাবে, পিসিবি অর্থাৎ প্যাকড সেল ভলিউম এটি বাড়তে পারে। আমরা ডেঙ্গু রোগ হলে কীভাবে চিকিৎসা নেব? ডেঙ্গু রোগের চিকিৎসা অন্যান্য সাধারণ রোগের চিকিৎসার মতোই আমরা প্যারাসিটামল গ্রহণ করব 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাব করে, অর্থাৎ একজন মানুষের প্রতি কেজি ওজনের বিপরীতে 15 মিলিগ্রাম, তার মানে হলো একজন 50 কেজির মানুষ, সাধারণত একজন 50 কেজির মানুষ প্রতিদিন 3 থেকে 8টি পর্যন্ত প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করতে পারবে। আমি আবারও বলছি, একজন 50 কেজি থেকে 80 কেজি ওজনের মানুষ 3 থেকে 8টি প্যারাসিটামল গ্রহণ করতে পারবেন। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে প্রতি মিলিগ্রাম 15 প্রতি কেজিতে, মানে 10 কেজির একটা বাচ্চা 150 মিলিগ্রাম প্যারাসিটামল বা 1 চামচ প্যারাসিটামল দিনে 4 বার গ্রহণ করবে। ডেঙ্গুতে সাধারণত জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। ডাইক্লোফেন অথবা বলটালিন, ক্লোফেনাক অর্থাৎ ডাইক্লোফেনাক, সোডিয়াম, অ্যাসপ্রিন, আইবুপ্রোফেন অথবা কিটোরোলাক, এই সমস্ত ব্যথানাশক কোনো ওষুধের ডেঙ্গু রোগীতে ব্যবহার করা যাবে না। ডাইক্লোফেনাক, সোডিয়াম দিয়ে হঠাৎ করে জ্বর কমানো যাবে না। ডেঙ্গু রোগীতে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে, জ্বর কমানোর ক্ষেত্রে প্যারাসিটামল ট্যাবলেট, প্যারাসিটামল সাপোজিটরি অথবা প্যারাসিটামল ইনজেক্টেবল আকারে আইভিতে দিয়ে জ্বর কমাতে হবে। আর জ্বর কমানোর সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে রোগীকে বারবার কুসুম গরম পানি দিয়ে গা মুছে দেওয়া, স্পঞ্জিং অর্থাৎ হট স্পঞ্জিং দেওয়া, মানে হচ্ছে গরম পানিতে গা মুছিয়ে দেওয়া। গা মুছিয়ে দেওয়ার সাথে সাথে আবার শুকনো তোয়ালে দিয়েও গা মুছে দিতে হবে। এছাড়াও রোগীকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দিতে হবে। তরল খাবার অর্থাৎ হচ্ছে স্যুপ, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের জুস রোগীকে স্বাভাবিক খাবারের সাথে দিতে হবে। রোগী স্বাভাবিক যা খেতে চায় সব খাবারই খেতে পারবে। বাড়তি তাকে ডাবের পানি দিতে হবে, খাবার স্যালাইন দিতে হবে, এবং রোগী এই সময় বমির টেন্ডেন্সি হয়, বমির উপদ্রব হয়, যার কারণে আমরা বলি যে তরল খাবার যদি দেয় রোগী তাড়াতাড়ি পুষ্টি পাবে। এছাড়াও রোগীকে 2 থেকে 3টি স্যালাইন, খাবার স্যালাইন, মানে 1 প্যাকেট স্যালাইন 500 মিলিগ্রাম পানিতে, 500 ml পানিতে গুলে রোগীকে প্রতিদিন 2 থেকে 3টি খাবার স্যালাইন খাওয়ানোর জন্য বলা হয়ে থাকে। কারণ এই সময় ডেঙ্গুর কারণে রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে রোগীর বেইন থেকে বা ভ্যাসেল থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বের হয়ে যায়, প্লাজমা লিকেজ হয়, অর্থাৎ ফ্লুইড বের হয়ে যায়, যার কারণে রোগীকে বলা হয় যে পর্যাপ্ত পরিমাণে তরল রোগীকে ইনটেক করার জন্য। রোগী যদি মুখে খেতে না পারে তাহলে অন্তত রগের মাধ্যমে হলেও রোগীকে তরল চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে নর্মাল স্যালাইন রোগীকে পুশিং করবে, সেটি অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এছাড়াও অ্যালার্জির জন্য বা চুলকানোর জন্য ফেক্সোফেনাডিন বা রুফাটিডিন জাতীয়, আমি আবারও বলছি, ফেক্সোফেনাডিন বা রুফাটিডিন জাতীয় ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, সিরাপ। তাহলে আমরা সাধারণত ডেঙ্গু জ্বরে বাসায় রেখে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে, আর যদি বমি থাকে তাহলে বমির জন্য অনডানসেট্রন বা ডমপেরিডন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। ডমপেরিডন একদিনে 1টি করে 3 বার, অথবা অনডানসেট্রন হলে জোফ্রা বা অনসেট বা ইমিস্টেট জাতীয় ট্যাবলেট 1টা করে দিন 3 বার খেতে পারে সাথে। তাহলে প্যারাসিটামল, বমির ঔষধ, পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার, স্বাভাবিক খাবারের পাশাপাশি লিকুইড খাবার, পর্যাপ্ত ডাবের পানি, প্রতিদিন ডাবের পানি খাওয়াবো আমরা, আর হচ্ছে খাবার স্যালাইন, প্রতিদিন 2 থেকে 3টি পরিমাণ খাবার স্যালাইন। একদম যদি না খেতে পারে তাহলে রগে নর্মাল স্যালাইন পুশিং করতে হবে। আমরা কখন রোগীকে হসপিটাল নেব? সাধারণত
রুগী সাধারণত ডেঙ্গু রুগী বাড়িতে রেখেই চিকিৎসা করাবো। তবে যদি রুগীর ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ দেখা দেয় তাহলে বা বিশেষ কিছু গ্রুপের ক্ষেত্রে আমরা অবশ্যই হসপিটালে ভর্তি করাবো। এর মধ্যে একটি গ্রুপ হচ্ছে বাচ্চাদের যারা বাচ্চা পেশেন্ট আছে তাদেরকে আমরা অবশ্যই হসপিটাল রেখে ফ্লুইড ম্যানেজমেন্ট করব। এছাড়া রয়েছেন গর্ভবতী, যাদের আগের হার্টের সমস্যা রয়েছেন, কিডনির সমস্যা রয়েছেন, ডায়াবেটিস, কিডনি অথবা হার্টের সমস্যা রোগী। এছাড়াও ইমিউনিটি যাদের কম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের লিভারে অথবা কিডনিতে আগেই কোনো অসুখ রয়েছে, অথবা যাদের লাংসের কোনো অসুখ রয়েছে, যেমন যক্ষা বা অন্যান্য কোনো অসুস্থতা থাকে, তাহলে ওই সমস্ত রোগীদেরকে আমরা অবশ্যই ডেঙ্গু রোগী হওয়ার সাথে সাথে হসপিটাল ভর্তি করে দেব। আমি আবারও গুছিয়ে বলছি, গর্ভবতী মা, ছোট বাচ্চা শিশু, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, লিভারের রোগী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অধিক বয়স্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম, অথবা তীব্র হাঁপানি রয়েছেন, এই সমস্ত রোগীদেরকে আমরা বাড়িতে চিকিৎসা না করে চিকিৎসাটি হসপিটালে করব, কারণ এরা অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। এছাড়াও কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা রোগীকে হাসপাতালে নেব? যখন ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা দেখব যে প্লাটিলেটের মাত্রা 10,000-এর নিচে, আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে 50,000-এর নিচে নেমে গেছে, রোগীর দাঁতের মাড়ি অথবা পায়খানা অথবা প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে, তীব্র বমি হচ্ছে, তীব্র পাতলা পায়খানা বা ডায়রিয়া হচ্ছে, রোগী কোনো কিছুই ভালোভাবে খেতে পারতেছে না, রোগীটি অনেক বেশি নিস্তেজ হয়ে পড়েছে, এইসব ক্ষেত্রে আমরা রোগীকে হাসপাতালে ভর্তি করব। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে সিবিসি, NS1 ছাড়া অন্য কোনো কি পরীক্ষায় আমরা কোনো কিছু ডিটেক্ট করতে পারবো? হ্যাঁ, আমরা ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এক্সরে করলে জ্বর কমে যাওয়ার পরে যখন ক্রিটিক্যাল একটা টাইম পার হয়, অর্থাৎ 5ম থেকে 7ম বা 8ম দিন পর্যন্ত অথবা 10ম দিন পর্যন্ত, এই সময়ের মধ্যে প্লাজমা লিকেজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওই সময়টাতে বুকের এক্সরে করলে বুকের মধ্যে পানি জমে আছে, প্লুরাল ইনফেকশন আমরা পেতে পারি। আলট্রাসোনোগ্রাফি করলে অ্যাসাইটিস পেতে পারি, পেটের মধ্যে পানি জমা হয়ে থাকে। HGPT, HGOT, লিভার ফাংশন টেস্ট করলে বাড়তি পেতে পারি। এছাড়াও প্রস্রাবের সাথে প্রোটিন যাবে, প্রোটিন ইউরিয়া পেতে পারি, অর্থাৎ প্রস্রাবের সাথে প্রোটিন যা অ্যালবুমিন বা প্রোটিন শনাক্ত হতে পারি। এই সমস্ত সকল পরীক্ষা আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গুর পরবর্তী কোনো ক্রিটিক্যাল মোমেন্ট গেছে, ডেঙ্গু রোগী কোনো ক্রিটিক্যাল অবস্থানে যাচ্ছে কিনা তা নিরূপণ করার জন্য আমরা টেস্ট করে থাকব। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গু রোগীর জ্বর কমে যাওয়াই মানেই হলো তার বিপদ কেটে যাওয়া নয়। ডেঙ্গু রোগীর জ্বর কমে যাওয়ার সময়গুলোই হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সময়, কারণ এই সময় অনেক বেশি প্লাজমা লিকেজ হয়ে রোগীর প্রেশার কমে গিয়ে রোগী শকে চলে যেতে পারে, এবং কি মাল্টি অর্গান ফেলিউর হয়ে রোগী মৃত্যুবরণও করতে পারে। তাহলে অবশ্যই ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করবে। অন্তত প্রতিদিন না হলেও সম্ভবপর হলে প্রতিদিন রোগীর রক্তের সিবিসি টেস্ট করব, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো করে ডেঙ্গুর তীব্রতা কতটুকু সেটি নিরূপণ করতে হবে। তাহলে আমরা জেনেছি ডেঙ্গু রোগীর লক্ষণ, ডেঙ্গু রোগীর চিকিৎসা, এবং কোন কোন অবস্থাতে আমরা হাসপাতালে ভর্তি করব, এবং কোন কোন ইনভেস্টিগেশন সাপোর্ট রোগীর জন্য প্রয়োজন হতে পারে। প্রিয় দর্শক, ডেঙ্গু কষ্টকর একটি অসুস্থতা, যার ডেঙ্গু হয়েছে সে নিজেই আসলে বুঝতে পারে এটি কতটুকু কষ্টের। আমরা যারা ডেঙ্গুতে একবার আক্রান্ত হয়েছি, আমাদেরও নিশ্চিন্ত হওয়ার কিছু নাই যে আমরা ডেঙ্গু আক্রান্ত হয়ে গেছি, আমাদের আর ডেঙ্গু হবে না। আসুন আমরা জানার চেষ্টা করি ডেঙ্গুতে আমরা কতবার আক্রান্ত হতে পারি।
আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ডেঙ্গু চারটি সেরোটাইপ রয়েছে, অর্থাৎ 4 রকমের সেরোটাইপ বা প্রজাতি দ্বারা মানুষ আক্রান্ত হয়। এই কারণে একবার ডেঙ্গু হলেও মানুষ আরও 3বারও ডেঙ্গু হতে পারে। বলা হয়ে থাকে যে প্রথমবারের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয়বারের ডেঙ্গুর তীব্রতা আরও অনেক বেশি হয়ে থাকে। ডেঙ্গু প্রতিরোধের উপায় কী? অনেকগুলো রোগ আমাদের করোনা হয়েছিল 2019 বা 19 সালের শেষ বা 20 সালের প্রথম দিকে। আমরা সেটিকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পেরেছি ভ্যাকসিন দ্বারা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের জন্য এখন পর্যন্ত কার্যকরী কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, যে কারণে শুধুমাত্র ডেঙ্গু মশা কমানোর মাধ্যমে আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদেরকে ডেঙ্গুর থেকে বাঁচার জন্য ডেঙ্গু মশাকে ধ্বংস করতে হবে। ডেঙ্গুর মশার প্রজননের যে ক্ষেত্রগুলো আছে ওগুলোকে ধ্বংস করতে হবে। এজন্য বলা হয় যে আমাদের আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করতে হবে, জমে থাকা পানি ফেলে দিতে হবে। বলা যায় যে জমে থাকা পানি 3 দিনে 1 দিন, অর্থাৎ জমে থাকা পানি 3 দিনের মধ্যে আপনি 1 দিন ফেলে দিবেন। কারণ 3 দিন যদি কোনো পানি এক জায়গায় জমা থাকে সেখানে এডিস মশার ডিম পেড়ে বংশবিস্তার করতে পারে। তাহলে আমরা আমাদের আশপাশ পরিষ্কার করার মাধ্যমেই মশা কমাতে পারি, আর মশা কমানোর মাধ্যমেই আমরা ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। কখনোই চাই না যে আমি আবারও ডেঙ্গুতে আক্রান্ত হই, অথবা আমাদের মধ্য থেকে হারিয়ে যাক আমাদের প্রিয় কোনো স্বজন। আসুন আমরা এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলি। আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। যদি আপনাদের কোনো ডেঙ্গু জ্বর সম্বন্ধে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তাহলে সেটি আমাকে ইনবক্সে অথবা আমার ব্যক্তিগত মোবাইল ফোনেও ফোন করে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানভিত্তিক তথ্য আপনাকে প্রদান করা, আর তথ্যের মাধ্যমে আপনাকে সতর্ক করা, আপনাকে সহযোগিতা করা। আশা করি আমার এই ভিডিও আপনার উপকারে লাগবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনার চারপাশকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।